প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন আমরা একটু দেখে আসি। শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে তার বাসভবনের সম্মুখে অবস্থান করছিলাম। আমরা খুব গুটি কয়েক মানুষ সেখানে ছিলাম এবং আমরা পুরো গতকাল 4টা থেকে আজকের এই সময় পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা পুরোটা সময় ধরে কিভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে এগোচ্ছিলাম এবং আমাদের সাথে সরকারের বিভিন্ন সময়ে তারা কোনোভাবেই আমাদের কাছে ওইভাবে করে যোগাযোগ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে নাই। আমাদের কাছে মনে হয়েছে নয়তো 8 ঘন্টা শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে ছিলেন, যমুনা থেকে একজন পিয়ন বের হয়ে তাকে সম্মান জানানোর এতটুকু প্রয়োজন বোধ করেন নাই। তো আমরা আজকে যখন শহীদ ওসমান হাদির স্ত্রী তিনি বিকেল বেলা জুমার নামাজের পরে তিনি আবার যখন এসে যমুনা অভিমুখে আসতে রওনা দিয়েছেন, প্রায় কাছাকাছি চলে এসেছে, তখন আমাদের কিছু ভাই বোন তাদেরকে আমরা ভিতরে পাঠানোর জন্য চেষ্টা করতেছিলাম, কারণ শহীদ ওসমান হাদির স্ত্রী একা হয়ে গেলে তার সাথে কি ধরনের পরিস্থিতি ঘটতে পারে সেটা জানবার জন্য মূলত আমরা তাদেরকে প্রেরণ করবার চেষ্টা করেছিলাম। এবং ভিতরে আমাদের কিছু ইনকিলাব কর্মী মঞ্চের সদস্য ছিল যাদেরকে ভিতর থেকে আবার বাইরে আসতে দেওয়া হচ্ছিল না। তো এই সার্বিক পরিস্থিতি তদারকির জন্য আমরা জুমা এবং শান্তা সহ যুবাকে প্রেরণ করেছিলাম যাতে ওরা গিয়ে দেখে আসে এবং ওদেরকে সঙ্গে করে নিয়ে আসে। তো প্রথম অবস্থায় সেটা হচ্ছে পুলিশ কোনোভাবেই তাদেরকে ভিতরে যেতে দিবে না। তো ওরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই ওরা মানতে ছিল না। পরবর্তীতে আমরা বলেছিলাম যে এবং এটা তো একদম খুবই সহজ ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, আমাদেরকে সরিয়ে দেওয়া এই ওখান থেকেই করা। তো ওরা কি করেছে, জুমা এবং শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে তারা তাদের খামচি দিয়েছে আর কি, মানে এইটা কি, এবং বুক দিয়ে ওদেরকে রাস্তায় পাঠিয়েছে। তো এই যে ফ্যাসিবাদী আমলের যে পুলিশ, এই যে পুলিশ লীগ, তারা আবার নতুন করে যে মাথাচাড়া দিয়ে হচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছে না। আমরা দেখতেছিলাম যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, ডিবি কমিশনার, তিনি চেষ্টা করছিলেন বারংবার যে আসলে যাতে আমাদের উপরে হামলাটা না হয়, কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেয়েছি যে তার আদেশ অমান্য করে পেছন থেকে পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করবার জন্য আহ্বান জানাই। কারণ বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রচন্ড ভাবে তারা ক্ষেপে রয়েছে, তারা কোনোভাবেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। যার কারণে আমরা বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন। এবং তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না, তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল। এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা, এই হামলা তো আমরা, এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ কেন, সেটা আমরা জানতে চাই। সেই সাথে এসএসএফ আজকে প্রচন্ড রকমের দুর্ব্যবহার করেছে আমাদের সাথে, আমাদের যুবাকে রাস্তায় ফেলে মেরেছে এবং মাথায় আঘাত করেছে, ছাদকে মেরেছে। তো এই যে, এবং আমাদের ইনকিলাব মঞ্চের এমন কোন কর্মী নাই যে আজকে এই হামলায় আহত হয় নাই। তো এখন আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই, আমরা তো সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে ওখানে গিয়েছিলাম যে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করা হয়, এই তদন্তটা নিশ্চিত করা হয়। তাহলে কারা শহীদ ওসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায় না, যে আজকে স্পষ্ট হয়ে গেছে। আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টার, আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে, এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ ওসমান হাদির খুনের সাথে জড়িত, নয়তো কোনোভাবেই
এভাবে আর কি অমানবিকভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল। এবং আপনারা দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা তারা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা নাকি জল কামানের উপরে উঠে গিয়েছিলাম, অথচ ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমরা উল্টো জনগণকে শান্ত করবার জন্য চেষ্টা করছিলাম। যখন জনগণ দেখেছে যে ভিতরে জুমা এবং শান্তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই, যার কারণে এখানে ওই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পুরো দায়ভার ওইখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন এবং সরকারকেই বহন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে জানাই যে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে 12 তারিখ। এখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ বাংলাদেশের নিরাপত্তা জনিত বেশ কিছু বিষয় জড়িত রয়েছে, যার কারণে অবশ্যই 12 তারিখে নির্বাচন হতে হবে। এবং যারা 12 তারিখে নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে, তাদের এই নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, জনগণ, বাংলাদেশের জনগণ প্রচন্ড শান্তিপ্রিয় এবং তারা সব সময় সরকারকে সহযোগিতা করে আসছে, কিন্তু সরকার সেই জনগণের উপরে আজকে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট এগুলো নিক্ষেপ করেছে। এবং এখনো তারা বিভিন্ন জায়গায়, যেমন শাহবাগে এখনো সম্ভবত আক্রমণ চলছে। একটু আগেও আমরা এই লাইভ শুরু করবার আগে দেখতেছিলাম যে শাহবাগে আক্রমণের মতো ঘটনা ঘটতেছে। তো এবং 100-র অধিক শাহবাগেও আহত হয়েছে। তো এই যে পুলিশের ন্যাক্কারজনক হামলা এবং তাদের যে লাগাম টেনে ধরা হচ্ছে না, তারা বলছে, মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা। মানে এইটা পুলিশের, মানে সে যদি আওয়ামী লীগ না হয়, সে যদি মানে সত্যিকার অর্থেই কোনো পুলিশ সদস্য হয়ে থাকে, তাহলে তার এই ধরনের কথা বলবার কোনো প্রশ্নই আসে না। তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে, তাদেরকে ছাঁটাই করবার না করবার কারণে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। এবং আমরা আশঙ্কা করছি যে যমুনার ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না, কারণ যারা আমাদের উপরে যেইভাবে আক্রমণ করেছে, তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আক্রমণ করতে পারে। এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি, কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে। এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে। আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক, যার মাধ্যমে মূলত আজকের আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে। এবং যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না, কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে জিনিসটা জানাতে চাই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত, সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে। আমাদের এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে জাতিসংঘের অধীনে এটার তদন্ত হবে, কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা বেঁধে দেয় নাই। তারা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবে, কিন্তু তারা সেই বিচার করতে পারে নাই। যার কারণে আমরা তাদের শুধুমাত্র কথায় আশ্বস্ত না হয়ে আমরা তাদের কাছে একটা দাবি করেছিলাম যে আপনি কবে নাগাদ এই কাজটুকু বাস্তবায়ন করবেন, এই চিঠিটা ইস্যু করবেন, সেটা আমাদেরকে জানান। এখন রাষ্ট্রের কাছে যদি আমাদের এতটুকু দাবি জানানোর অধিকার না থাকে, তাহলে তো বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র এই মুহূর্তে সাস্টেইন করবার কথা না। এখন তো এই রাষ্ট্র তাহলে অন্য দেশের প্রক্সি দিচ্ছে এই রাষ্ট্র কোনো না কোনো ভাবে। তো প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং 8 তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে। প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে। চিঠি শুধু প্রেরণ করলেই হবে না, চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথমত, সরকারকে UNOHCHR কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে। এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ, দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।
সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয়, বরং আড়ালে থাকা পরিকল্পনা, ষড়যন্ত্র, জড়িত থাকা বা সহযোগিতা, সহায়তা প্রদান কিংবা আশ্রয় প্রশ্রয় ও চিহ্নিত করা হয়, যা হত্যাকাণ্ড ও পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে। মূল কথা হচ্ছে, খুন যারা করেছে, খুনের পেছনে যারা পরিকল্পনা করেছে, এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে, তাদেরকেও এই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে। সরকারকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিতে হবে। এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থানসমূহে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। কিছু অভিযুক্ত সন্দেহভাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে OSCHR এর সহায়তা চাইতে হবে, যাতে স্ট্রাকচার্ড ক্রস বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয়। এর মধ্যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে, যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে। মূল কথা হচ্ছে, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই। আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচারই বাংলার জমিনে হইতেই হবে। এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত, সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের দেখতে হয় তা সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন। আমি ওখান থেকেই আপনাদের দেখাইছিলাম। আতঙ্কে ছিলাম যে আসলে নির্বাচনের কি হবে। এত টাকা পয়সা খরচ করে তারপরে এত প্রচারণা চালানো হয়েছে, সরকারের পক্ষ থেকে হ্যাঁ না ভোটের প্রচারণা চালানো হয়েছে। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন এবং সরকারের সাথে সামান্য একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এই হ্যাঁ না ভোটের প্রচারণা নিয়ে, যে সরকার কি আসলে হ্যাঁ না ভোটের প্রচারণা করতে পারে কিনা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যে মূল অংশ সেটা ছিল আসলে বিচার, জাতিসংঘের অধীনে বিচার। এখন আপনি আমরা সবাই তো চাই যে জাতিসংঘের অধীনে আসলে জনাব ওসমান হাদি ভাইয়ের বিচারের যে তদন্তটা সেটা হোক, বিচারের কার্যকারিতা হোক। কিন্তু জাতিসংঘের অধীনে বিচার চাওয়াটা কি আসলে অপরাধ? এটা তো কোনো অপরাধ হতে পারে না। কারণ যখন আমি আমার রাষ্ট্রের কাছে কোনো বিচার না পাবো, তখন আমার বাধ্য হয়ে জাতিসংঘের অধীনে বিচারটা আশা করা যায় বা আশা করতে পারি। এখন এটা তো আশা করা আসলে আমার নাগরিক অধিকার। কারণ আমি যখন আমার ঘরে আমার ন্যায্যটা না পাবো, তখন আমার বাহিরে তো জনপ্রতিনিধির কাছে যেতে হয় আমার ন্যায্যটা আদায় করার জন্য। এখানে তো আসলে দোষের কিছু নাই। কিন্তু এটা নিয়ে তো আসলে হামলা হওয়ার বা এত আন্দোলন এত কিছু করার কোনো যৌক্তিক কোনো কিছুই দেখা যায় না। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে যখন হামলা হয়, প্রধান উপদেষ্টা যদি বাসভবন থেকে বলতো তাদের SSF কিংবা কোনো সদস্যকে পাঠিয়ে যে আপনারা যান, বাইরে যারা আন্দোলন করতেছে তাদের বলেন 2 বা 3 সদস্যের প্রতিনিধি দল আমার কাছে আসুক, এসে তারা পেশ করুক যে আসলে কি সমস্যা বা কি সমাধান তারা চায়। এখন এইটা যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হতো, তাহলে আসলে এই হামলাটা বা এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে, যেটা নিয়ে আসলে নির্বাচন বানচালের অনেক অভিযোগ করেছে অনেক ধরনের, সেটা হতো না। এখন সরকারের হচ্ছে দ্বিচারিতা এইটা যে তিনি আসলে আগ বাড়িয়ে তাদের ডাকেনি বা তাদের ডেকে তাদের সাথে কথা বলেনি। আর তাদের কথা হচ্ছে তাদের কেন জানানো হয়নি। সরকার যেহেতু মেনেছে যে জাতিসংঘের অধীনেই এই তদন্তটা হবে, তাহলে সরকার কেন তাদের সময় বেঁধে দেয়নি? এটাও যৌক্তিক প্রশ্ন। সরকারের উচিত ছিল যে তাদের একটা সময় বেঁধে দেয়া। এই এত আন্দোলন হয়েছে, এত কিছু হয়েছে, এখন সরকার তাদের সময় বেঁধে দিল 8 তারিখ পর্যন্ত। তাহলে এই যে 8 তারিখ পর্যন্ত সময়টা বেঁধে দিয়েছে, এটা আগে দিলে কি হতো? তাহলে তো আসলে এত কিছু হতো না। আর যারা নির্বাচন করবে, নির্বাচনকারী প্রার্থী আছে বা আমার মতো সাধারণ মানুষ আছে, তারা আতঙ্কে ছিল যে আসলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বড় ধরনের পরিস্থিতি যখন তৈরি হবে, তখন হয়তো নির্বাচনটা হবে না, নির্বাচনটা বানচাল হবে। এই যে আন্দোলনকারী কিংবা প্রশাসন বলেন, এদের দুই পক্ষের ভিতরে তৃতীয় একটা পক্ষ আছে যারা আসলে চায় না নির্বাচনটা হোক। আপনারা নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন মিডিয়াগুলোর মাধ্যমে, কেউ বলেছিল যে আমাদের উপরে যদি পুলিশি টর্চার করা হয় বা আমাদের উপরে যদি কোনো ধরনের পুলিশি আক্রমণ করা হয়, তাহলে ঢাকায় কালকে 50 লক্ষ লোকের
সমবেত হবে। অর্থাৎ 50 লক্ষ লোক যদি ঢাকায় হয়, ঢাকায় আসে, তাহলে কিন্তু সেই নির্বাচনকালীন পরিস্থিতি আর কখনোই থাকবে না। আগামী 5 দিন বা 6 দিন পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটা চরমভাবে বানচাল করা হতো। হয়তো আল্লাহ রক্ষা করেছে ওই ধরনের কোনো পরিস্থিতিতে যায়নি। জানি না পরবর্তীতে তারা কি করবে, বা তাদের কোনো আসলে এই ধরনের কোনো মতলব আছে কিনা যে ঢাকায় 50 লক্ষ লোকের সমবেত করার। আমরা সুরভিকে দেখেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, উনি একজন জুলাই যোদ্ধা ছিলেন। ওনাকে যৌথ বাহিনী 50 কোটি টাকার চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার করেছিল। পরে আমরা দেখেছিলাম তাকে ছাড়াও হয়েছে, তাকে রিমান্ড নেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে। উনি বলেছেন যে এই বিচার না করে, এর সমাধান না করে নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, জনাব হাদি ভাইয়ের বিচার ঠিকই হবে, কিন্তু তার সাথে আসলে নির্বাচনের সম্পর্ক কি? আপনারা কেন নির্বাচনটাকে গুলিয়ে ফেলতেছেন এই আন্দোলনের সাথে? তাহলে আসলে কি আপনাদের ভিতরে কোনো এক পক্ষ আছে নাকি তৃতীয় পক্ষ কাজ করতেছে, যারা আসলে নির্বাচন বানচাল করতেছে? আমরা আগে শুনেছি যে নির্বাচন চায় না জামায়াত, আবার শুনলাম জামায়াত বলল নির্বাচন চায় না বিএনপি, আবার শুনলাম আজকে জাবের ভাই বলল পুলিশের কোনো তৃতীয় পক্ষ আছে যারা নির্বাচন বানচাল করতে চায়। আসলে জামায়াত, বিএনপি, পুলিশ এবং শিক্ষার্থী যারা আসলে জনাব হাদি ভাইয়ের বিচারে আন্দোলন করেছে, এরা এক এক পক্ষ এক এক পক্ষের প্রতি ডিল ছুড়তেছে যে নির্বাচন চায় না। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, সবাই যদি সবাইকে বলে নির্বাচন চায় না, অমুকে চায় না, তমুকে চায় না, তাহলে তো আসলে কেউই নির্বাচন চায় না। নাকি আপনারা সবাই চান? আমরা যারা ভোটার আছি, ভোট দিতে চাই, জীবনের প্রথম ভোটটা দিতে চাই জাতীয় নির্বাচনে, নাকি আমরা নির্বাচন চাই না? আসলে নির্বাচনটা চায় না কে? এটাই তো এখন বোঝা মুশকিল। আর এত কিছু কেন হবে? যদি শুরুতেই মেনে নেওয়া হতো হ্যাঁ জাতিসংঘের অধীনে বিচার হবে, তাহলে তো এত কিছু হতো না। আবার শুরুতেই যদি সময় বেঁধে দেওয়া হতো যে অমুক দিনের ভিতরে আপনাদের রিপোর্ট দেওয়া হবে যে জাতিসংঘের অধীনে তদন্ত হবে, তাহলেই বা ক্ষতি কী ছিল? উস্কানিটা আসলে কোন জায়গা থেকে আসছে জানি না, ভবিষ্যতে কি হবে। আমরা চেয়েছিলাম যে 5ই আগস্টের পরে সুন্দর সমৃদ্ধ একটা বাংলাদেশ হবে, কিন্তু কই, সে ধরনের কিছুই দেখা যাচ্ছে না। দুদিন পরে পরে মব, আন্দোলন, বিভিন্ন ধরনের অরাজকতা, এই শেরপুরে একজনের মৃত্যু, আসলে এগুলো তো কোনোভাবেই কাম্য নয়। এখন এটা যদি আপনারা করেন তাহলে তো নির্বাচন বালচাল হওয়ার সম্ভাবনা আছে, এটা তো আপনারাই বলতেছেন। এখন ভুক্তভোগী জনগণ হবে? এটা তো কোনোভাবেই কাম্য নয়। আর প্রধান উপদেষ্টা কি একদম নরম একজন মানুষ নাকি? আপনার এই 16 মাসে যতগুলো আন্দোলন হয়েছে, এত আন্দোলন কেন? ওনাকে কি, প্রধান উপদেষ্টাকে কি একদম নরম পাওয়া হয়েছে? সে কি তুলার মতো চাপ দিলিয়ে একেবারে চুপসে যায় এরকম কিছু? সে আসার পরে এত আন্দোলন, আপনাদের এই আন্দোলন আগে কোথায় ছিল? আগে 15-16 বছর কোথায় আন্দোলন ছিল? এত আন্দোলন তো ছিল না। এই আন্দোলন, সেই আন্দোলন, ওই আন্দোলন, আন্দোলনে একটা আন্দোলনের স্বর্গযুগ হয়ে গেছে এই 15-16 মাসে বাংলাদেশ। দেশটা যেমন আপনার, তেমনই প্রধান উপদেষ্টার। উনি একা দেশটাকে রক্ষা করতে পারবে না যতদিন আছে। ওনার টাইম তো বেশি দিন নাই, হয়তো 5 দিন আছে। উনি বলছে নির্বাচনের 4-5 দিনের ভিতরেই উনি চলে যাবে, ক্ষমতা হস্তান্তর করবে। এমনও কথা হয়েছিল যে নির্বাচন হওয়ার পরেও প্রধান উপদেষ্টা 6 মাস 7 মাস থাকবে, কিন্তু তিনি বলছেন না, তিনি 4 দিনের ভিতরেই চলে যাবে, 3-4 দিনের ভিতরেই তিনি ক্ষমতা ছেড়ে দিবে।